উড়াধুরা ট্যুরের আজকের এই ট্রাভেল ব্লগ মূলত শিলংয়ে কি করে ৫,০০০ টাকায় ঘুরে আসা যায় তা নিয়ে। শিলং পৃথিবীতে ৪,৯০৮ ফুট উপরে ভেসে বেড়ানো এক শহর। মেঘেরা তাকে স্পর্শ করে আছে, মুহূর্তে ভেসে যায় জলে, হাড় কাঁপানো শীতে। সিলেট শহর থেকে তামাবিল বর্ডার পৌঁছে যাওয়া যায় ৭০ থেকে ৮০ টাকায় বাসে। আপনারা যদি ভাড়া করা গাড়িতে যেতে চান তাহলে প্রয়োজন ২৫০০ টাকার মতন। সিলেট শহর থেকে তামাবিল বর্ডার পার হয়ে ডাউকির পথে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা দারুণ। যেতে যেতে মনে হবে ঠান্ডা বাতাস আপনার প্রাণ জুড়িয়ে দিচ্ছে। তামাবিল বর্ডার ক্রস করে ডাউকি বর্ডারে সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা ডাউকি বর্ডার থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। ভাড়া করা গাড়িতে ডাউকি বর্ডার থেকে শিলং যেতে আপনার প্রয়োজন হতে পারে ৩,০০০ রুপির মতন। সেই ৩,০০০ রুপিতে আপনারা পৌঁছে যেতে পারবেন সরাসরি ডাউকি থেকে শিলংয়ে সাইট সিইং এর মধ্য দিয়ে। ডাউকি বর্ডার থেকে যাত্রা শুরু করার পরে রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম পিয়াইন নদী। পিয়াইন নদী মূলত বাংলাদেশ ভারতের বর্ডার সীমানায় অবস্থিত। আমাদের সিলেটের জাফলং কিন্তু পিয়াইন নদীর অববাহিকায় অবস্থিত। এই পিয়াইন নদী বর্ষাকাল ছাড়া বাকি সময় স্বচ্ছ নীল জল। এই পিয়াইন নদীতে বর্ষাকাল ছাড়া বাকি সময় স্বচ্ছ নীল জল দেখতে পাওয়া যায়। আমরা সাইট সিইং এর মধ্য দিয়ে ডাউকি বর্ডার থেকে যাত্রা শুরু করেছিলাম এবং চলে যাচ্ছিলাম শিলংয়ের পথে। প্রথম আমরা যে ঝর্ণা দেখি মেঘালয়ের তা হচ্ছে উমক্রেম ফলস। উমক্রেম ফলসে আমাদের এত ভালো লাগতে থাকে, ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না ভাষায়। মানে এত ঠান্ডা বাতাস, এত সুন্দর ঝর্ণা। এই ঝর্ণাগুলো দূর থেকে বাংলাদেশের সীমানার কাছে দাঁড়িয়ে সরু সাদা একটা রং, একটা পানির ধারা এরকম ভাবে দেখা যায়। সেই ঝর্ণাগুলোর এত কাছে গিয়ে দাঁড়ানোটা খুব দুর্দান্ত একটা ব্যাপার। আর এই যে দেখুন সিঁড়িগুলো উঠে যাচ্ছে পাহাড় বেয়ে, সবগুলো ঝর্ণাই আসলে পাহাড়ের কাছে এবং পাহাড়ের মধ্য দিয়ে দেখা যায়। এবং ওদের সবচেয়ে দুর্দান্ত যে বিষয় সেটা হচ্ছে কতটা পর্যটক বান্ধব হলে পাহাড় কেটে কেটে এরকম সিঁড়িগুলো বানিয়ে রাখা হয়েছে পর্যটকদের সুবিধার জন্য। সেটা খুবই দারুণ ব্যাপার। তবে মনে হয় না যে খুব বেশি মানুষ এই সময়টা এখানে আসে, যে কারণে শুকনো পাতা পড়ে আছে সিঁড়ির উপর এবং মানুষ খুব কমই ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ছাড়া তেমন পর্যটক কেউ ছিল না এবং খুবই ভালো লাগছিল। ভালো জায়গা আসলে পিসফুল। মানে এত সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা গাড়ি থেকে জাফলং দেখতে পাচ্ছিলাম। নিচেই জাফলং এবং অনেক মানুষ। জাফলংয়ে যে জায়গাটায় আমরা ঘুরতে যাই, মানে আমরা যখন সিলেট থেকে ঘুরতে আসি দেখি যেটা যে ইন্ডিয়ার সাইডটা, ওই সাইডটা আমরা দেখতে পাচ্ছিলাম। এবং গাড়ি কিন্তু আসলে পাহাড়ের উপরে উঠে আসার পর আমরা এই ঝর্ণায় এসে পৌঁছালাম। আর এত সুন্দর বাতাস, এত দারুণ পরিবেশটা। এখন আমরা পৌঁছে গেছি বরহিল ফলসে। এটা হচ্ছে বরহিল ফলস। বরহিল ফলস আমরা কিন্তু দেখতে পাই বাংলাদেশ থেকেও, এবং এই বরহিল ফলসটার অন্য একটা নাম আছে,
বাংলাদেশে। বাংলাদেশে এই ঝর্ণাকে পান্থুমাই ঝর্ণা নামেই ডাকে। ডাউকি বর্ডার থেকে কিছু দূর যেতেই এই পান্থুমাই ঝর্ণা দেখা যায়। আমরা পান্থুমাই ঝর্ণা অর্থাৎ বরহিল ফলস ক্রস করে চলে যাচ্ছিলাম মাওলিলাং ভিলেজের দিকে। সেই ভিলেজটা এত সুন্দর একটা ভিলেজ, এশিয়ার সবচেয়ে পরিষ্কার ভিলেজ, এবং তা নিয়ে আরেকটা ব্লগ আছে আমাদের। সেই ব্লগে আপনারা বিস্তারিত সেই ভিলেজ সম্পর্কে জানতে পারবেন। তো এখন আমরা চলে যাচ্ছি লিভিং রুট ব্রিজের দিকে। লিভিং রুট ব্রিজ ব্যাপারটা খুবই দারুণ। সেটা হচ্ছে যে এখানে গাছেদের শিকড় একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে একটা ব্রিজ তৈরি করে নিয়েছে, এবং বহু বহু বছর ধরে এই গাছেদের শিকড় পরস্পরের সাথে জড়িয়ে থেকে থেকে এই ব্রিজটা তৈরি হয়েছে। লিভিং রুট ব্রিজে যেতে হলে আপনাকে অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, অনেকগুলো সিঁড়ি উঠে উঠে তারপর লিভিং রুট ব্রিজে পৌঁছতে হবে। রাস্তাটা বর্ষাকালে খুবই ভয়ঙ্কর হয়ে যায়, কারণ এখানে পাথর দিয়ে দিয়ে অনেকগুলো রাস্তা তৈরি করা, তাই খুব পিচ্ছিল হয়ে যায়। বর্ষাকাল ছাড়া হেঁটে পৌঁছানো যায় খুব সহজেই। দেখুন, ময়লা ফেলার জন্য ঝুড়ির সংকেত দেওয়া আছে। রাস্তাগুলো বেশ, রাস্তার পাশেও তারা বেঞ্চ তৈরি করে রেখেছে যেন ক্লান্ত হয়ে গেলে সেখানে বসা যায়। আর ছোট 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 কিছু দোকানও আছে, খাবার দোকান, পানি পাওয়া যায় সেখানে, জুস পাওয়া যায়। আপনারা ক্লান্ত হয়ে গেলে সেখান থেকে পানি বা জুস কিনে নিতে পারবেন। দেখা যাচ্ছে না আসলে, মানে সন্ধ্যা আর অনেক শীত, এত শীত ভাবি নাই হঠাৎ করে মানে হঠাৎ আমরা লিভিং রুট ব্রিজ পার হয়ে চলে এসেছি মাওঝাং ভিউ পয়েন্টে। এটা খুবই দুর্দান্ত বিষয় ছিল গোধূলির সময়। কতটুকু কে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত একটা ভিউ, এটা অনেক শীত, দুর্দান্ত ভিউ, পাহাড়গুলো একটার উপর আরেকটা, মেঘ মেঘ কুয়াশার মতো। আমরা এখন হচ্ছে শিলংয়ের একদম কাছাকাছি চলে এসেছি। এটাই হচ্ছে শেষ সাইট, এরপরে আমরা শিলং শহর পৌঁছে যাব। কি দারুণ একটা অনুভূতি ছিল এই জায়গায় দাঁড়িয়ে, এবং কি ঠান্ডা বাতাস আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছিল, এত প্রশান্তিময় ব্যাপারটা। আর দেখুন, রাতের শহর শিলংও আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তায় যেতে যেতে। শিলংয়ের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছিলাম আমরা। শিলং ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা শহর, এবং ধাপে ধাপে হচ্ছে দালান কোঠা সাজানো এখানে। পাহাড় কেটে কেটে আসলে যেহেতু শিলং শহরটা বানানো, তাই পাহাড়ের ধাপে ধাপে শিলংয়ের রাস্তাঘাট, পাহাড়ের ধাপে ধাপে শিলংয়ের দালান কোঠা। তো শিলং আমরা পৌঁছে গেলাম। শিলংয়ে আপনারা যদি একটু পুলিশ বাজার থেকে একটু ভেতরের দিকে হোটেল নেন তাহলে আপনাদের জন্য সাশ্রয়ী হবে। আপনারা হচ্ছে 1000 থেকে 1500 রুপির মধ্যেই হচ্ছে হোটেল পেয়ে যাবেন পার নাইট, যদি পুলিশ বাজারে আপনারা থাকেন। কিন্তু পুলিশ বাজার থেকে ভেতরের দিকে হোটেল নিলে আপনারা 1000 থেকে 1200 রুপির মধ্যেই আসলে হোটেল পেয়ে যাবেন, পুলিশ বাজার থেকে যদি একটু ভেতরের দিকে আপনারা থাকেন। তো এই ছিল আমাদের ব্লগ। শিলং থেকে আমরা আসলে কোন কোন জায়গায় ঘুরেছি, কি কি দেখেছি, তা আসলে অন্য একটা ব্লগে আমরা বিস্তারিত বলবো, এবং পরবর্তী ব্লগে আপনারা আরও জানতে পারবেন যে আমরা শিলংয়ে কোন কোন জায়গায় থেকেছি, তারপর চেরাপুঞ্জিতে কোন হোমস্টেতে থেকেছি। আমাদের সাথেই থাকুন বিস্তারিত, এবং জানতে থাকুন আমাদের ভ্রমণের অভিজ্ঞতাগুলো।